ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? আর এই যে ভেসেলটা যাচ্ছে, এই যে জঙ্গলের ভেতরে দেখছেন, এখানে রয়েছে কিন্তু সেই পুরনো নীলকুঠি। গঙ্গার ঘাট পরিদর্শন করে আর গঙ্গার পার্শ্ববর্তী যে পুরনো নীলকুঠি আছে, যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে, সেই নীলকুঠি পরিদর্শন করে এবার যাচ্ছি আমি সেনবাড়ি থেকে। এই হলো আপনার সেনবাড়ির পাশে জোড়া শিব মন্দির। মন্দির দুটো কিন্তু এখন বন্ধ আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলার প্রথম বারোয়ারির সামনে, যেটি নির্মিত হয়েছিল সতীশচন্দ্র সেন মহাশয়ের ব্যয়। এই মুহূর্তে আমি চলে এসেছি আপনার দেশ কালীবাড়ির সামনে। আর আমার এই পিছনেই রয়েছে সেই গুপ্তিপাড়ার সেই ঐতিহ্যপূর্ণ রথ। দেশ কালীবাড়ির পাশে সেনবাড়ির যে ভগ্নপ্রায় অংশ আছে, সেই অংশটি এখন একটু দেখে নেব বাইরে থেকে। নমস্কার, সুপ্রভাত। টুকরো ভ্রমণের আরও এক নতুন পর্বে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ 1 জুলাই 2024, বাংলার 16ই আষাঢ় 1431 বঙ্গাব্দ। পুরী থেকে মাহেশ, সবাই দেখেছেন এ সমস্ত রথের এক অপূর্ব আবেশ। সামনে রথযাত্রা, হয়তো এতদিন তো তাদের প্রস্তুতি হয়ে গেছে সারা। তেমনই এক রথের প্রস্তুতি দেখতে আজ রওনা দিচ্ছি হুগলির গুপ্তিপাড়া। সময় এখন সকাল 4:10। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর একটু পরেই ঢুকবে ফার্স্ট ট্রেন। সেই ট্রেনে করে আজ আমার প্রথম গন্তব্য শিয়ালদার উদ্দেশ্যে। সময় এখন সকাল 4:23। গাড়ি ঢুকে গেছে, চলো ট্রেনে উঠে পড়ি, তারপর শিয়ালদায় গিয়ে আবার বাকি কথা হচ্ছে। সময় এখন সকাল 5:11। আমি এই মুহূর্তে রয়েছি দমদম জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আজ আর শিয়ালদা গেলাম না, কারণ এর আগের দুবার তো শিয়ালদা থেকেই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরেছিলাম। আজ দমদম থেকেই ধরবো। আজ যাচ্ছি আপনার গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। গুপ্তিপাড়ার যত সমস্ত জায়গা আছে, মানে যত দর্শনীয় স্থান আছে, সেগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। শুধু একটাই কথা বলবো, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমার এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু ভিডিওর মজা অনুভব করতে পারবেন। 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সময় এখন সকাল 5:53। আমি উঠে পড়লাম 13177 আপ জঙ্গিপুর রোড এক্সপ্রেসে। আর ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে, চলুন গন্তব্যে পৌঁছে আবার বাকি কথা হচ্ছে। বেহুলা স্টেশন ছেড়ে দিল, আর এই বেহুলা স্টেশনের পরেই কিন্তু আসছে গুপ্তিপাড়া, যেটা হচ্ছে আমার এই জার্নির অন্তিম স্টেশন। সময় এখন সকাল 7:45।
আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম গুপ্তিপাড়া স্টেশনে। দমদম থেকে 75 কিলোমিটার পথ অতিক্রম করে নিজের সঠিক সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে জঙ্গিপুর রোড এক্সপ্রেস আমাকে পৌঁছে দিয়েছে গুপ্তিপাড়া স্টেশনে। এখন আমি রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে, এবার যথারীতি ট্রান্সফার হবো 1 নম্বরে এবং সেখানে আমার জন্য অপেক্ষা করছে নারুদা। চলুন প্ল্যাটফর্মের বাইরে যাই, গিয়ে আবার বাকি কথা হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মের মূল প্রবেশদ্বার দিয়ে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে গুপ্তিপাড়া ঘুরে দেখার জন্য টোটো পেয়ে যাবেন। আমি সেদিন পেয়ে গেছিলাম নাড়ু কাকাকে, এক বন্ধু মারফত ফোনে আগের দিন রাতেই নাড়ু কাকার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আপনারা যদি চান নাড়ু কাকার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নাড়ু কাকার নাম্বার স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। হ্যাঁ ভালো, চলো তাহলে একদম। এই হলো আপনার টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনি ঘুরে দেখার জন্য টোটো পেয়ে যাবেন। গুপ্তিপাড়া ঘুরে দেখার জন্য ভাড়া সংক্রান্ত একটা আইডিয়া পেয়েছিলাম নাড়ু কাকার কাছে। টোটো রিজার্ভ করলে ওই ঘন্টায় 200 টাকা ভাড়া, তবে কতক্ষণ ঘুরছেন তার ওপরও খানিকটা নির্ভর করছে। এছাড়া দরাদরি করে নিলে হয়তো আপনাদের কিছু কমও পড়তে পারে। আমার বাঁদিকে যে রেলগেটটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু সোজা গিয়ে উঠছে আপনার হচ্ছে আসাম রোডে, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন হচ্ছে নবদ্বীপ আর হচ্ছে কালনার উদ্দেশ্যে। আমরা এখন প্রথমে যাচ্ছি আপনার নীলকুঠি, তারপর সেখান থেকে যাব গঙ্গার ঘাট এবং গঙ্গার ঘাট হয়ে তারপর বাকি জায়গাগুলো ঘুরে দেখাবো। আজ আমি ঘুরবো এবং ঘুরে আপনাদের সমস্ত রকম ডিরেকশন দিয়ে দেবো, কোথায় কিভাবে যাবেন এবং কত কি খরচ হতে পারে। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, সঙ্গে থাকুন। চলুন এবার এগোনো যাক সামনের দিকে। মধ্যযুগে গুপ্তিপাড়া ছিল শিল্প সংস্কৃতির এক পীঠস্থান। এই গুপ্তিপাড়াতেই জন্মেছিলেন রসিক কবিয়াল ভোলা ময়রা ও নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মোহনলাল। গুপ্তিপাড়া ছিল প্রাচীন ভারতের প্রধান স্থল, যেখানে সংস্কৃত টোলের পাশাপাশি অনেক পণ্ডিতেরাও বসবাস করতেন। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। পৌঁছে গেলাম গুপ্তিপাড়ার গঙ্গার ঘাটে। এই ঘাটের পাশেই রয়েছে কাঠের চুল্লি চালিত মহাশ্মশান। ওদিকে আর বিশেষ নজর না দিয়ে আস্বাদন করতে থাকলাম মেঘলা দিনে গঙ্গা বক্ষের এক অপরূপ সৌন্দর্য। ওই যে দেখছেন, ওটা হলো ভেসেল। বড় বড় গাড়ি নির্বিঘ্নে পারাপার করতে পারে ওগুলোতে চড়ে। আর ওই যে দূরে ওপারের ঘাট বরাবর দাঁড়িয়ে আছে একটি ক্রুজ, তবে ওটা ক্রুজ ছিল না হাউস বোট, তা সত্যিই আমার বোধগম্য হয়নি। আপনারা জানলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই গুপ্তিপাড়া ঘাট থেকে ভেসেলগুলি চলাচল করে ওপারের শান্তিপুর ঘাট পর্যন্ত, কিন্তু খুব শীঘ্রই শোনা যাচ্ছে অম্বিকা কালনা ও শান্তিপুরের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে, আর তাতে সময় ও যাতায়াত দুটোই আরও সহজ হবে। বলে রাখি, আপনারা যদি কলকাতা থেকে সড়ক পথে 34 নম্বর জাতীয় সড়ক ধরে গাড়ি নিয়ে আসেন, তাহলে শান্তিপুর ঘাটে এসে বলবেন গুপ্তিপাড়া ঘাট যাব, তা না হলে ওরা কিন্তু কালনা নিয়ে চলে যাবে। ভেসেল ঘাটের ঠিক পাশেই রয়েছে লঞ্চ ঘাট, যেখান থেকে প্রতি 10 মিনিট অন্তর লঞ্চ চলাচল করছে শান্তিপুর ও গুপ্তিপাড়ার মধ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুখানা ছোট ছোট নৌকা ভাসছে, ওই সরাসরি দেখুন রাস্তা রয়েছে, ওটাই কিন্তু হচ্ছে ঘাট। ওখানেই কিন্তু আপনার মানে ওপার দিয়ে আপনার শান্তিপুর যাওয়া যায়, ওই দূরে রয়েছে। এই গুপ্তিপাড়াতে গঙ্গার পাশেই রয়েছে ইটভাটা, যা খুবই উৎকৃষ্ট মানের এবং পাওয়া যায় খুবই ন্যায্য মূল্যে। সারা বাংলার বিভিন্ন জায়গায় ইট সাপ্লাই করা হয় এখান থেকে। ওই যে দূরে যে বাড়িটা দেখছেন, ওই দেখা যাচ্ছে আঙুলের সরাসরি, ওখানে কিন্তু এই যে ইটভাটা যে রয়েছে সেখানে যে লেবাররা কাজ করে তারা ওখানে থাকেন। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। গুপ্তিপাড়া ঘাট থেকে বেরোনোর পথে রাস্তার বাঁ হাতে দেখে নিলাম পুরাতন নীলকুঠি। ইংরেজ আমলে যেখানে নীল চাষ করা হতো, সংস্কারের অভাবে সময়ের সাথে সাথে যা প্রায় নিশ্চিহ্নের পথে। যখন ওই যুগ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। গঙ্গার ঘাট পরিদর্শন করে
আর গঙ্গার পার্শ্ববর্তী যে পুরনো নীলকুঠি আছে, যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে, সেই নীলকুঠি পরিদর্শন করে এবার যাচ্ছি আমি সেনবাড়ির দিকে। গুপ্তিপাড়া ফিশ মার্কেটের রাস্তা দিয়ে এগোলে দেশকালী মিষ্টান্ন ভাণ্ডার পার করার পর রাস্তার দুটো ভাগ রয়েছে, যার ডান দিকের অংশ দিয়ে গেলে আগে জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়ে বাকি জায়গাগুলো দেখতে পাবেন। এছাড়া বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে আগে পড়বে সেনবাড়ি এবং সবশেষে আসতে পারবেন জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আমি বাঁ দিকেরটাই ধরেছিলাম। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। পৌঁছে গেলাম সেনবাড়ি। সেনবাড়ি ঢুকতেই তার সম্মুখভাগে রয়েছে জোড়া শিব মন্দির, কিন্তু বন্ধ থাকার কারণে সেই প্রাচীন শিবলিঙ্গগুলি আর দর্শন করা হলো না। আমার পিছনেই রয়েছে সেনবাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী কীর্তিচন্দ্র সেন। চলুন সেনবাড়ির অন্দরে প্রবেশ করা যাক। চলুন এবার ঢুকে পড়ি সেনবাড়ির অন্দরে। বিখ্যাত এই সেনবাড়ির প্রবেশ পথেই চোখে পড়ল বিরাট বড় প্রবেশ দুয়ার, আবার যাকে অনেকে সিংহদুয়ারও বলে থাকে। এই হলো মণ্ডপ সংলগ্ন মাঠ, আর ওই যে ওটা হলো সেই ঐতিহ্যবাহী দুর্গা মণ্ডপ। আনুমানিক 1584 সাল থেকে শুরু হয় এখানকার জমিদার বাড়ির প্রথম দুর্গাপুজো। শোনা যায় এরও নাকি 400 বছর আগে থেকে চলে আসছে এখানকার কালী পুজো। একবার দুর্গা মণ্ডপের অন্দরটা ভালোভাবে দেখে নিলাম। বিশেষ কিছু নেই এখানে, তবে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় এই মণ্ডপ চত্বর কিন্তু জমজমাট হয়ে ওঠে। এবার একটু এগিয়ে গেলাম পার্শ্ববর্তী বাসভবনের দিকে। শুনলাম এই বাড়ির দেখভাল যারা করেন তারাই নাকি থাকেন এখানে। এবার সেখান থেকে বেরিয়ে দেখতে থাকলাম সেন বাড়ির মণ্ডপ সংলগ্ন পুরাতন ঘরগুলি। বাড়ির এই ঘরগুলি ঘুরতে ঘুরতেই চোখে পড়ল একটা ঘরে রয়েছে তিমি মাছের বিশালাকার দাঁত, মতান্তরে হাড়। শোনা যায় আগে নাকি সেন বাড়ির খুব কাছ দিয়েই গঙ্গা প্রবাহিত হতো। একদিন জেলেরা জাল ফেলে গঙ্গায় মাছ ধরতে গেলে একটি বিশালাকার তিমি মাছকে দেখতে পায়। তারা ভয় পেয়ে এসে খবর দেয় এই জমিদার বাড়িতে। তখন জমিদার বাড়ির সেনাবল গিয়ে সেই মাছটিকে শিকার করে নিয়ে আসে। সেই মাছেরই শরীরের একটি অংশ রয়েছে এখানে। সেন বাড়ি দেখা শেষ হয়ে গেল, এবার যাচ্ছি হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে। আচ্ছা, আমরা এরপর যাচ্ছি হচ্ছে বাংলার প্রথম বারোয়ারি। এরপর দেখে নিলাম বিন্দবাসিনী তলা, যেখানে বাংলার প্রথম বারোয়ারি পুজোর প্রচলন হয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলার প্রথম বারোয়ারির সামনে, যেটি নির্মিত হয়েছিল 1346 সালে এবং নির্মিত হয়েছিল সতীশচন্দ্র সেন মহাশয়ের আর্থনৈক্যল্যে। সালটা তখন 1760 থেকে 1770, আবার কারো মতে 1790। গুপ্তিপাড়ায় তখন জাঁকজমক করে দুর্গাপুজো হতো সেন বাড়িতে। সে বছর হঠাৎই অংশগ্রহণকারীদের মধ্যে 7 জনকে সেন বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে সব মিলিয়ে 12 জন ঠিক করলেন সেই পুজোয় তারা আর অংশগ্রহণ করবেন না, যার ফলে ওই 12 জন মিলে একটি কমিটি গঠন করে এবং এই বিন্দবাসিনী মন্দিরেই শুরু করেন প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। হয়তো আপনাদের মনে হতেই পারে হঠাৎ বারোয়ারি নামটা আসতে গেল কেন। আসলে 12 জন ইয়ার বা 12 জন বন্ধু থেকেই এই বারোয়ারি কথাটির উৎপত্তি। তবে যে যাই বলুক না কেন, এই বারোয়ারি পুজোর সূচনা কিন্তু এই গুপ্তিপাড়া থেকেই। বিন্দবাসিনী তলা থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম দেশ কালী মাতার মন্দিরের উদ্দেশ্যে।
আচ্ছা, এই যে এইমাত্র বেরিয়ে এলাম আমি বিন্ধ্যবাসিনী যে মন্দির থেকে, মানে যেটা বলা হচ্ছে আপনার প্রথম বারোয়ারি পুজো, ওখানে কিন্তু কোনো রকম কিন্তু কোনো মূর্তি নেই, এখানে কাঠামো রয়েছে, সেটা হচ্ছে আপনার লাল কাপড় দিয়ে চাপা দিয়ে, যেটা আপনাদের একটু আগেই দেখালাম। আর এইখানে কিন্তু পুজো হয় কিন্তু আপনার অষ্টমী, নবমী, দশমী, এই 3 দিন। আমাদের প্রথাগত যেমন ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী থেকে শুরু হয় না, এখানে হচ্ছে অষ্টমী থেকে শুরু হয় দশমী। আর এখানে কিন্তু মূর্তি কিন্তু পুজোর সময় কিন্তু মূর্তি তৈরি হয়, এছাড়া কিন্তু অন্য সময় এলে দেবীর কোনো মূর্তি আপনি দেখতে পাবেন না। এই মুহূর্তে আমি চলে এসেছি আপনার দেশ কালীবাড়ির সামনে, চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেশ কালীমাতার মন্দির, যা দেশ কালীমাতার পঞ্চমুণ্ডির আসন নামেও পরিচিত। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকে রয়েছে একটি বিশাল বটবৃক্ষ, আর তার সামনেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই যে মন্দিরটি দেখছেন, এটি কিন্তু নতুন মন্দির, পুরনো মন্দির ভেঙে এটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। এবার প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো রকম দেবী মূর্তি নেই, একটা শিলাকে এখানে দেবী রূপে পূজা করা হয়। তবে নিত্য পূজা হয় এখানে পয়লা বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যা ও ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতে খুব সুন্দরভাবে পুজো করা হয় এখানে। আর এই দেশ কালীমাতাকেই এই শহরের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয়। শোনা যায় আগে নাকি ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেত। এছাড়া এক সময়ের তন্ত্র সাধনার গোপন আস্তানা ছিল এই মন্দির। মূল মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। এই মন্দিরের অন্দরে অনেক বছরের পুরনো দুটি শিবলিঙ্গ রয়েছে। দেশ কালীবাড়ি দেখে এলাম। দেশ কালীবাড়িতে দেখে এলাম শুধুমাত্র যে কাঠামো, সেটা কাঠামোটা রয়েছে, সেটা কি এখন বর্তমানে পুজো করা হচ্ছে। আর এখানে যে দেবী মূর্তি তৈরি হয় সেটা কিন্তু কালী পুজোর সময়, কালী পুজোর সময় এলেই কিন্তু সেই দেবী মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। না, যেদিনকে পুজো হয় সেদিনকেই ঠিক মানে রাত থাকতে থাকতে মানে ভোরের আলো ফোটার আগেই কিন্তু সেটা বিসর্জন হয়ে যায়। দেশ কালীবাড়ি কিন্তু আপনার যে বৃন্দাবনজি যে মন্দির আছে, সেই মন্দির ট্রাস্টি বোর্ডের আন্ডারে। দেশ কালীবাড়ি থেকে এবার এগিয়ে চললাম গুপ্তিপাড়ার সেই ঐতিহ্যবাহী রথ চাক্ষুষ করব বলে। তবে রথের খুব কাছাকাছি এসেই একবার থামতে হলো, কারণ ডান দিকে রয়েছে একটি স্মৃতিফলক, যেখানে জল করছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অন্যতম প্রধান সেনাপতি ও দেওয়ান মোহনলালের নাম। পলাশির যুদ্ধে অংশগ্রহণ ও সিরাজের পক্ষে বিশ্বস্ততার সাথে লড়াইয়ের কারণে তিনি পরিচিত। এই স্থানেই ছিল তার বাসস্থান, কিন্তু বর্তমানে তার আর কোনো অস্তিত্ব নেই। এই যে আমার পিছনে দেখছেন, এই পিছনে যে রথটি রয়েছে, এটাই কিন্তু সেই ঐতিহ্যপূর্ণ গুপ্তিপাড়ার সব থেকে প্রাচীন রথ। আর এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব আগামী 7 তারিখ পাড়ি দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। একটু পরেই সেই মাসির বাড়ি আপনাদেরকে দেখাবো। আর এই রথে চড়েই মাসির বাড়ি থেকে যেদিনকে জগন্নাথ দেব ফিরে আসেন, ঠিক তার আগের দিনই মাসির বাড়িতে কিন্তু পালিত হয় ভান্ডার লুট উৎসব। এই যে সামনে যে দোতলা বিল্ডিংটা দেখছেন, দোতলা মানে এই নিচে একতলার ওপরে একখানা ছোটো ছাউনি মতো করা আছে। স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা হয়, এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয়। আর এই স্নানযাত্রা কিন্তু একমাত্র কিন্তু পুরীতে আর এই গুপ্তিপাড়াতেই কিন্তু সম্পন্ন হয়। মোহনলালের স্মৃতিস্তম্ভের অনতি দূরেই, বলা ভালো ঠিক তার উল্টো দিকেই বৃন্দাবনচন্দ্র জিউ মঠ পার্শ্ববর্তী মাঠেই রয়েছে সেই ঐতিহ্যবাহী 285 বছরে পদার্পণকারী ভারতবর্ষের চতুর্থ প্রাচীন গুপ্তিপাড়ার রথ, যা নিয়ে বিস্তারিত তথ্য সহযোগে ভিডিও আপনাদের এর আগেই দেখিয়েছি। না দেখে থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই তা দেখে নিতে পারেন। এরপর ঢুকে পড়লাম পার্শ্ববর্তী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠে। এই বৃন্দাবনচন্দ্র জিউ মঠেই কয়েকশো বছরের পুরনো 4টে মন্দির আছে। ইতিহাস মতে জানা যায়, সম্রাট আকবরের শাসনকালে সত্যানন্দ সরস্বতী নামক এক সন্ন্যাসী শান্তিপুর থেকে শ্রী বৃন্দাবনচন্দ্র জিউর বিগ্রহ এনে গুপ্তিপাড়ায় তার প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই এই মন্দির প্রাঙ্গণ শ্রী বৃন্দাবনচন্দ্র মঠ অথবা এই জায়গা গুপ্ত বৃন্দাবন পল্লী নামে পরিচিত হয়। তারপর সেখান থেকে হয় গুপ্তপল্লী, আর সবশেষে এই জায়গার নাম হয় গুপ্তিপাড়া। একটি ছোট কাঠের গেট দিয়ে ঢুকে পড়লাম এবার মূল মন্দির কমপ্লেক্সের ভিতর। বর্তমানে যা ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। পাঁচিল বেষ্টিত এই মন্দির কমপ্লেক্সের 4টি মন্দিরের ঠিক মাঝে আছে শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মন্দির, বাঁদিকে
শ্রী কৃষ্ণচন্দ্র জিউর মন্দির, ডান দিকে শ্রী রামচন্দ্র জিউর মন্দির ও শ্রী কৃষ্ণচন্দ্র জিউ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার সর্বসময়ের সঙ্গী শ্রী নিত্যানন্দ প্রভুর মন্দির। এই চারটি মন্দিরের মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির হলো শ্রী চৈতন্যদেবের মন্দির, অথবা বলা ভালো শ্রী গৌরনিতাইয়ের মন্দির। এখানকার মন্দিরগুলিতে ওঠার জন্য আলাদা করে কোনো সিঁড়ি চোখে পড়ল না। সিঁড়ি বলতে একটাই, যা রয়েছে এই মন্দির কমপ্লেক্সের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে কৃষ্ণচন্দ্র মন্দিরের ঠিক গায়ে। এখানে যে চারটি মন্দির রয়েছে তার প্রত্যেকটি একে অপরের সঙ্গে রক বা ইটের সাঁকো দ্বারা যুক্ত। প্রথমেই প্রবেশ করলাম শ্রী কৃষ্ণচন্দ্র জিউর মন্দিরে। উচ্চ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ত্রিখিলানযুক্ত পূর্বমুখী এই মন্দিরটি বাংলার একটি আটচালা শৈলীর মন্দির, যা তৈরি হয়েছিল 1755 খ্রিস্টাব্দে। তবে জানা যায় মূর্তি স্থাপন করা হয়েছিল তারও 10 বছর আগে 1745 খ্রিস্টাব্দে। তবে ইতিহাস মতে নবাব আলীবর্দীর আমলে 1745 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন দণ্ডী মধুসূদন। মন্দিরের গায়ে রয়েছে অল্প টেরাকোটার কাজ ও বেশিরভাগটাই ফুলের কাজ, তবে সংস্কারের অভাবে বেশিরভাগটাই আজ নষ্ট হয়ে গেছে। এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন শ্রী কৃষ্ণচন্দ্রজি ও শ্রী রাধিকা। তবে শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠার আগে শ্রী কৃষ্ণচন্দ্রজি ও শ্রী রাধিকাজির বিগ্রহ থাকত এই মঠের সবচেয়ে প্রাচীন শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। শ্রী কৃষ্ণচন্দ্রজির মন্দির থেকে বেরিয়ে এবার এগিয়ে চললাম ঠিক তার পেছনেই অবস্থিত সবচেয়ে প্রাচীন শ্রী চৈতন্যদেবের জোড় বাংলা মন্দিরের দিকে। 1700 শতকে শ্রী বিশ্বেশ্বর রায় জোড়া বাংলা রীতিতে এই মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের আশপাশের দেয়ালগুলি ভালোভাবে দেখলে বোঝা যায় প্রাচীনকালের সব সুন্দর টেরাকোটার কাজ, তবে সংস্কারের অভাবে তার বেশিরভাগটাই আজ নষ্ট হয়ে গেছে। প্রাচীন এই মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার সবসময়ের সঙ্গী শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বার মূর্তি রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই মন্দির কমপ্লেক্সের মূল মন্দির শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। বৃন্দাবন চন্দ্রের মন্দিরে ঢোকার আগেই বাইরের দালান চত্বরে চলছিল রথযাত্রার প্রস্তুতি। রথ সাজানোর সামগ্রীগুলোকে খুব সুন্দরভাবে রঙের প্রলেপ দিয়ে শুকানোর জন্য বাইরে রাখা হয়েছিল। এছাড়া বৃন্দাবন চন্দ্র মন্দিরের পেছনের একটি ঘরে জোর কদমে চলছে তখন 3 ভাই বোন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার সাজসজ্জার কাজ। শেষ তুলির টানে তাদের রূপদান প্রায় শেষের পথে। তখন এত সুন্দর হাতের কাজ দেখে কিছুক্ষণ মন ভরে দেখলাম, আর স্তম্ভিত ফিরে পেতেই দেখলাম আকাশের মুখ আবারও যেন গম্ভীর থেকে আরো গম্ভীরতর হয়ে উঠেছে। অগত্যা দেরি না করে ঢুকে পড়লাম শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দিরে। কৃষ্ণচন্দ্র জিউ মন্দিরের সামনের রক ধরে উত্তর দিকে এগোলেই রয়েছে শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির। এটিও একটি ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত ত্রিখিলানযুক্ত দক্ষিণমুখী এবং বাংলার আটচালা শ্রেণীর মন্দির। 1801 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র মন্দিরের মতো এটিও নির্মাণ করেন রাজা বিশ্বেশ্বর রায়। এই মঠ বা মন্দির কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই মন্দির। স্বল্প টেরাকোটার কাজ, খিলানগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে দেবালয় বা শিবালয়ের কাজ, এবং ভেতরে ফ্রেস্কো পেন্টিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পৌরাণিক কাহিনী। মন্দিরের গর্ভগৃহে বেদির ওপর অধিষ্ঠান করছেন শ্রী বৃন্দাবন চন্দ্র ও পাশে রয়েছেন শ্রী রাধিকা, আর সামনে জোর হাতে বাহন গরুর রয়েছেন। এই মূর্তিগুলোর ঠিক পেছনেই থাকেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। বর্তমানে রথের প্রস্তুতির কারণে তাদের সাজসজ্জার জন্য তারা আছেন পেছনের ঘরটিতে, যা আপনাদের এই মন্দিরে প্রবেশের আগেই দেখিয়েছি। বৃন্দাবন চন্দ্র মঠে ঢোকার সময় রথের প্রস্তুতির যে ব্যস্ততা চোখে পড়েছিল তা আপনাদের সঙ্গে গুপ্তিপাড়ার রথের প্রস্তুতি নামক ভিডিওতে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন নিচের ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দিলাম, অবশ্যই তা দেখে নিতে পারেন। বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির থেকে এবার এগোনোর পালা এই মঠ বা মন্দির কমপ্লেক্সের সর্বশেষ মন্দির শ্রী রামচন্দ্র জিউ মন্দির। এই মন্দির কমপ্লেক্সে ঢোকার সময়ই আপনাদের বলেছি প্রতিটি মন্দিরে ওঠার জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো সিঁড়ি করা নেই। এখানে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়ার জন্য খুব সুন্দর ইটের সাঁকো তৈরি করা আছে। শ্রী
কৃষ্ণচন্দ্র জিউ মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী রামচন্দ্র জিউর মন্দির। গায়ের কারুকাজগুলো দেখে স্পষ্ট বোঝা যায় তুলনামূলকভাবে এই মন্দিরের ক্ষতি কিন্তু অনেক কম হয়েছে। এরকম সূক্ষ্ম ও ছন্দময় কারুকার্য হুগলি জেলার কোনো মন্দিরে নেই। এই রামচন্দ্র জিউ মন্দির বাংলার শ্রেষ্ঠ টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম। বাঁশবেড়িয়ার অনন্ত বাসুদেব মন্দিরের মতোই এর গঠনশৈলী। এরকম কারুকার্য খচিত মন্দির হয়তো পশ্চিমবঙ্গে খুব কমই আছে, যার টেরাকোটার কাজ খুবই উচ্চ শ্রেণীর। উচ্চ বেদির ওপর প্রতিষ্ঠিত পশ্চিমমুখী এই মন্দিরটি বাংলার একরত্ন বা একচেলা শ্রেণীর মন্দির। অষ্টাদশ শতাব্দীতে যা নির্মাণ করেন শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়। সামনে ত্রিখিলান প্রবেশদ্বার, থাম ও ভিত্তিবেদির ওপর অসাধারণ সূক্ষ্ম কারুকার্য, শত শত গোপিনীর মূর্তি ও পোড়ামাটির অলঙ্করণের এক অপূর্ব নিদর্শন এই মন্দির। টেরাকোটায় রাধেশ্যামের মূর্তি, বিষ্ণুর বাহন গরুর, রাক্ষস সেনা ও বানর সেনাকে সঙ্গে নিয়ে রাম রাবণের যুদ্ধযাত্রা সবই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গাত্রে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রামচন্দ্র, সীতা মাতা ও ভাই লক্ষণের কাষ্ঠ নির্মিত মূর্তি। কথা প্রসঙ্গে বলে রাখি, এই রামচন্দ্র জিউ মন্দির ও কৃষ্ণচন্দ্র জিউ মন্দির কিন্তু আরও এক জায়গায় আছে। তা হলো গুপ্তিপাড়ার পরবর্তী স্টেশন অম্বিকা কালনার রাজবাড়ি কমপ্লেক্স চত্বরে। তবে সেগুলি কিন্তু দুটি 25 রত্ন বা 25 চূড়ার মন্দির। যদি সেই ভিডিও দেখতে চান, নিচের ডেসক্রিপশন বক্স ও ওপরের আই বাটনে লিঙ্ক দেয়া রইল। সবুজের আবরণে সাজানো এই মন্দির কমপ্লেক্স বা মঠটির যাবতীয় সৌন্দর্য আরও একবার আস্বাদন করে এবার বাইরে বেরোনোর পালা। একটা কথা বলে রাখি, শীতকালে এলে এই সবুজের আবরণে সজ্জিত ও ফুল প্রস্ফুটিত এই মঠের কিন্তু একটা আলাদা সৌন্দর্যই উপভোগ করতে পারবেন। এছাড়া যদি রথযাত্রা উৎসব উপভোগ করতে চান, তবে পরের বছর 286 বছরে পদার্পণকারী ভারতবর্ষের চতুর্থ প্রাচীন এই রথযাত্রা দেখতে আসতেই পারে। শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠে কিন্তু ভোগ গ্রহণের জন্য সুব্যবস্থা আছে। মঠের দক্ষিণ দিকে রয়েছে ভোগঘর ও মঠের অধিবাসীদের থাকার ঘর। ভোগ গ্রহণের জন্য স্ক্রিনের ওপর দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া মঠের নম্বরে যোগাযোগ করতে পারেন। বৃন্দাবনচন্দ্র মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে ভোগ নিবেদনের পর দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত মন্দিরের বিগ্রহ দর্শন বন্ধ থাকে। এরপর বৃন্দাবনচন্দ্র জিউ মঠের প্রধান শ্রী কল্যাণ মহারাজের সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলে জেনে নিলাম মন্দির তৈরির ইতিহাস ও রথ চালনার ইতিবৃত্ত। আর এই আলোচনা সমূহ নিয়েই পরবর্তীতে আসবে সম্পূর্ণ একটি নতুন ভিডিও, অথবা বলা ভালো একটি নতুন পর্ব। আমি এই মুহূর্তে রয়েছি বৃন্দাবনজির যে আশ্রম, সেখানে রয়েছি। সেখানে কল্যাণ মহারাজের সঙ্গে কথা হলো। উনি খুব ভালো মানুষ এবং খুব সুন্দরভাবে মন্দিরের সমস্ত বিষয়বস্তু এবং রথের কী হয় এবং কবেকার কি মন্দির, রথের বিষয়বস্তু, রথ কবে হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আমাকে বিশদে বলে দিলেন। এরপর শ্রী কল্যাণ মহারাজের দেওয়া প্রসাদই গ্রহণ করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। দেশকালী বাড়ির পাশে সেনবাড়ির যে ভগ্নপ্রায় অংশ আছে, সেই অংশটি এখন একটু দেখে নেব বাইরে থেকে। যথারীতি খুব ভালোভাবে বৃন্দাবনজির যে মঠ, সেটা দর্শন করে এলাম, মহারাজের সাথে কথা বললাম, মন প্রাণ দুই ভরে গেল। চলুন, সামনে ওই ভগ্নপ্রায় সেনবাড়ি এসে গেছে, একটু দেখে আসি। এরপর ঢুকে পড়লাম ভগ্নপ্রায় সেনবাড়ির ভেতরে। এই ভগ্নপ্রায় সেনবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে সেনবাড়ির আরও একটি অংশ, যেখানে প্রবেশাধিকার নিষেধ।
দুর্গাপুজোর সময় সেনবাড়ির অংশীদার, আত্মীয় এবং অতিথিরা এলে তাদের থাকার জন্য তখনই কিন্তু এই বাসভবন খোলা হয়। এবার এগিয়ে চললাম শেষ গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। এই মাসির বাড়িতেই কিন্তু উল্টো রথের আগের দিন ভান্ডার লুট উৎসব হয়। ভান্ডার লুট সম্পর্কে বিস্তারিত চ্যানেলের গুপ্তিপাড়ার রথযাত্রার প্রস্তুতি নামক ভিডিওতে পেয়ে যাবেন। তবুও আপনাদের জন্য খুব ছোট করে এই মাসির বাড়ির মন্দির দর্শন করতে করতে শুনিয়ে দিই ভান্ডার লুটের কাহিনী। ভান্ডার লুটের একটা ইতিহাস আছে, আমি একটু উপর ভাষা বলছি। মানে জগন্নাথ দেব এখানে এলে আর ফেরে না, তো তখন ওখানে চিন্তা করছে মানে জগন্নাথ দেবের সহধর্মিণী যে উনি ঘুরছেন এখনও, তো তখন ওই এখানে সর্ষে টর্ষে পুড়া এনে দেওয়া হয় যাতে টুকটাক করে, যেটা আগের দিনে ছিল যে যাতে ফেরে। ভাবছে হয়তো আমার মানে মানুষ গিয়ে ওখানে একটা পরকীয়াতে হয়তো লিপ্ত হয়েছে, এইরকম যে মেয়েদের যে ভাবনা আর কি, সেটা দেবতাদের যুগে এই ধরনের সব হয়তো ছিল। তারপরে যখন দেখে তাতেও এলো না, তখন বলছে ওখানে মাসির বাড়িতে যে খাচ্ছে যাচ্ছে একভাবে রয়েছে, ও তার ওখানে খাবার দাবারগুলো লুট করে দাও, ভান্ডার লুট করে দাও, না হলে উনি ফিরবে না আর কি। ও সেই জন্যে এটা বহু বছর দেখে জানি না, মানে রথের ইয়েটা আমি আনুমানিক যেটা জানি, এখানে তো মন্দিরের প্রায় অন্তত 400 বছর প্রায় হতে চলেছে। রথটা কতদিনের আমার, হ্যাঁ, তারপর চলছে রথ যতদিন চলছে। এই এটা একটা ব্যতিক্রম আমাদের এই। না, আমি সেইটাই বলছি, অন্য জায়গায় হয় না, এটাই ব্যতিক্রম আমাদের এই গুপ্তিপাড়াতেই হয় এটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে, আর মাসির বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে আপনার সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। ওখানেই নাকি পাওয়া যায় আপনার গুপ্তিপাড়ার সেই বিখ্যাত গুপো সন্দেশ। চলুন দেখি কীরকম গুপো সন্দেশ পাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আপনার গুপো সন্দেশ। কাকা বলছে এদিকে আসুন। ল্যাংচা, এই হলো পান্তুয়া, এই হচ্ছে রসগোল্লা, আর এখানে রয়েছে আপনার বোঁদে। হ্যাঁ বলো, কতদিনের দোকান? 5-6 পুরুষের দোকান। আচ্ছা, এই গুপো সন্দেশ তোমাদের এখানকার ছাড়া আর কি কোথাও পাওয়া যায় নাকি তোমাদের এখানকার মানে স্পেশাল? ঠিক আছে, কত করে গুপো সন্দেশ? 20 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা দাম এখানে কেস করে দেখি, ঠিক আছে, তারপর আমি নেব। চলে এসছে গুপো সন্দেশ। কালকে হবে তো? কালকে আসবেন তো? কি দিয়ে হয়? আপনার ছানা আর গুড় আর ছোট এলাচ আর চিনি। গুড়, খেজুরের গুড় না? আচ্ছা, এখন খেজুর গুড় পাওয়া যায়? খেজুর গুড় বন্ধ বেরোচ্ছে এখন। দাম বেশি, প্রচুর দাম। ছোট এলাচ, চিনি, খেজুরের গুড় আর ছানা দিয়ে দিন তৈরি হয় এই গুপো সন্দেশ। ভালো। এলে কিন্তু এই নৌকার নাম জানি কি? ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা, এলে কিন্তু ঠিক জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে, গুপ্তিপাড়ায় জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে, মাসির বাড়ি ঠিক উল্টো দিকেই রয়েছে আপনার ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে এলে কিন্তু অবশ্যই গুপো সন্দেশ কিন্তু ট্রাই করবেন, খুবই ভালো লাগলো খেতে কিন্তু আমার। সব শেষে বলে দিই কিভাবে পৌঁছাবেন গুপ্তিপাড়া। শিয়ালদহ থেকে কাটোয়া শাখার 27তম ও হাওড়া থেকে কাটোয়া শাখার 26তম রেল স্টেশন হলো গুপ্তিপাড়া। শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে গুপ্তিপাড়া পৌঁছানোর জন্য কাটোয়া লোকাল পেয়ে যাবেন। এছাড়াও শিয়ালদহ থেকে ধরে নিতে পারেন 5টা 45 মিনিটের শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস, রবিবার ব্যতীত, যা সপ্তাহে 6 দিনই শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে চলাচল করে। এছাড়া গাড়ি করেও গুপ্তিপাড়া আসা যায়। সড়ক পথে কলকাতা থেকে গুপ্তিপাড়ার দূরত্ব 90 কিলোমিটার। এবার শেষ করবার পালা। যার সঙ্গে এতক্ষণ ঘুরছিলাম তিনি কিন্তু আদতে একজন তারা সাধক, কিন্তু সাধনাটা নিতান্তই তিনি করেন মানুষের কল্যাণে। গুপ্তিপাড়া স্টেশনের খুব কাছেই তার একটি নিজস্ব কেবিল লাইনের দোকান রয়েছে, সেখানে গিয়েই অবগত হলাম তার সম্পর্কে। আচ্ছা, কাকার নাম হচ্ছে নারায়ণ শাহ। কাকার সঙ্গে আজকে আমি গোটা গুপ্তিপাড়াটা ঘুরলাম। কাকা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে গুপ্তিপাড়া। আপনারা যদি আসেন, কাকার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। নাড়ু কাকা বা নারায়ণ শাহ বললে এখানে সবাই চিনবে। নাড়ু কাকার নাম্বার কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর ওপর দিয়ে দেবো। আপনারা যদি গুপ্তিপাড়া ঘোরার জন্য আসেন, অবশ্যই কিন্তু নারায়ণ কাকার সঙ্গে দেখা করে নেবেন বা যোগাযোগ করে নেবেন। আর আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং নিজের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন। আর
আমার পাশে থাকার জন্য, যেটা সবসময় বলে থাকি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেদিন দুপুর 12টার মধ্যেই পৌঁছে গেছিলাম গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া স্টেশন থেকে 12টা 39 মিনিটের ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।